সুনাগরিক হন, ট্রাফিক আইন মেনে চলুন। দ্য ট্রাফিক সিগন্যাল। রাজধানী ঢাকা থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সড়ক পথে যাওয়ার জন্য কিছু এন্ট্রি পয়েন্ট রয়েছে। তেমন একটি এন্ট্রি পয়েন্ট আবদুল্লাপুর মোড়। এই আবদুল্লাপুর মোড় হয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন ছুটে চলছে তাদের গন্তব্যে। আর এই ছুটে চলায় আমরাও জড়িয়ে নিয়েছি আমাদের জীবন। চলার পথে সড়ক দুর্ঘটনা এবং যানজট যেন কমে আসে, আমরা যেন দুর্ঘটনামুক্ত সড়ক করতে পারি এবং যানজটহীনভাবে চলাচল করতে পারি, সেজন্য বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে সচেতন করার প্রত্যয়ে চ্যানেল আই বাংলাদেশের প্রথমবারের মতো ভিন্ন ধারার ইনভেস্টিগেটিভ রিয়ালিটি ডকুমেন্টারি দ্য ট্রাফিক সিগন্যাল অনুষ্ঠান নির্মাণ করছে। একটু কথা বলি আপনাদের সাথে। আপনাদের নাম? আমার নাম সাবির হোসেন টিটু। আমার নাম মোহাম্মদ দিন ইসলাম। দেখে মনে হচ্ছে দুজন স্টুডেন্ট। জি জি। কিসে পড়েন আপনারা? ইন্টার ফার্স্ট ইয়ারে। আপনাদের কাছে কি মনে হয় কেন আমাদের সড়কে এত সড়ক দুর্ঘটনা ঘটে আর যানজট হয়? মূলত জনগণের অসচেতনতা এবং কি যারা ট্রাফিকের দায়িত্ব পালন করে তাদের সেটা ভালো ডিউটিটা ভালোভাবে করে না, এই জন্য আসলে যানজটটা বেশি হয় আমার মনে হয়। মূলত মানেও না ড্রাইভাররা, ভয় পায় না। আর এর প্রধান কারণ যে আইনের সঠিক প্রয়োগ নাই। যদি এই প্রয়োগ থাকতো তাহলে যারা গাড়ি চালায় তারা অবশ্যই আইন মানত। দর্শক, এই আমি সহ আমার মতো অনেকেই আছেন যারা এক কথায় বলে থাকি আমাদের পুলিশ কোনো কাজই করে না। আচ্ছা, এই ট্রাকটা কি এখানে দাঁড়িয়ে থাকার কথা না? নাই তো পুলিশ সিগন্যাল দিল। আপনার কোন কাগজপত্র ঠিক ছিল? সব ঠিক আছে। একটা গাড়ি চালানোর জন্য কি কি কাগজপত্র দরকার? আপনার ফিটনেস, রোড পারমিট, ইন্স্যুরেন্স, ব্লু বুক, আমার ড্রাইভিং লাইসেন্স সবই ঠিক আছে। এটা কি? রেজিস্ট্রেশন। আচ্ছা, এটা হচ্ছে আপনার এই যে রোড পারমিট স্লিপ। এগুলো এটা কি? ইন্স্যুরেন্স। আইন আছে দেখার, সে ট্রাফিক পুলিশ হোক বা সার্জেন্ট হোক বা অন্যান্য কর্মকর্তা হোক, তাদের যদি সন্দেহ হয় তাকে অবশ্যই থামিয়ে তাদের সব কিছু চেক করে করবে। তবে মাঝ রাস্তায় না করে তাকে এক সাইডে করে নিতে হবে, রাস্তা এক সাইডে, যাতে জ্যাম না হয়, অন্য কারো ইয়ে না হয়। আমরা কি একটু জানতে পারি ওনার কোন কাগজগুলো মিসিং আছে? ওনার শুধু সেল রিসিপ্টটা আছে, উনি গাড়ির কোনো কাগজ করেনি, এখনও করেনি আর কি। ঠিক আছে, আপনারা এখন কি পদক্ষেপ নেবেন? এই গাড়িটা এখন আমরা পার্শ্ববর্তী থানা থেকে কল করবো, থানা থেকে লোক এসে ওরা নিয়ে যাবে এবং গাড়ির কাগজ কমপ্লিট করার পরে থানা থেকে গাড়ি বের করবে। এখন আমার উচিত হলো যে কাগজপত্র সব ঠিক করে তারপর আর কি থানা থেকে ছুটানো। কাগজপত্রটা করতে কতদিন সময় লাগতে পারে? করতে আমি ঠিক শিওর না, তবে সম্ভবত এখন কম সময় লাগে, অনেক কম সময় লাগে। আজ দ্য ট্রাফিক সিগন্যাল দেখাচ্ছে আমার নিজের কোথায় ভুল আছে। এই কাজটা আমরা বরাবরই করে এসেছি, করছি এবং ভবিষ্যতে করব। আমার কষ্টার্জিত টাকা দিয়ে আমি গাড়ি কিনতে পারছি। আপনাদেরকে আমরা দেখলাম যে চেক করছেন, বাইকারদেরকে হয়তো কাগজপত্র দেখছেন, পুরো বিষয়টা যদি বলতেন। এই যে দুজনের ড্রাইভিং লাইসেন্স নাই, এই যে ওনার লার্নার লার্নারদের নর্মালি ড্রাইভ করা যায় না, এটা হলো শিক্ষানবিশ। আচ্ছা আচ্ছা, ওনাকে পারমিট করা হয়নি হাইওয়েতে চালানোর জন্য, উনি শিখবে, দ্যাটস ওয়াই ওনার এগেইনস্ট একটা প্রসিকিউশন হবে। ড্রাইভিং লাইসেন্স অরিজিনাল যেটা, এটা পাইতে 3 থেকে 6 মাস পর্যন্ত সময় লেগে যায় অনেক সময়। আর আপনারা দিন অপেক্ষা করতে পেরেছেন, 6টা মাস কি আর অপেক্ষা করা যেত না? তারপরে কি লাইসেন্সটা নিয়ে বৈধভাবে রাস্তায় নামা যেত না? সেটা অবশ্যই যেত। শিক্ষানবিশ লাইসেন্স নিয়ে আমি হাইওয়েতে যাচ্ছি, কোনো ট্রাফিক পুলিশ নাই বা কেউ আমাকে বাধা দেওয়ার কেউ নাই। আমি সেখানে জেনে হয়তো একটা অ্যাক্সিডেন্ট করে বসলাম, সেখানে আইন সংশোধনকে নিদর্শনমূলক শাস্তির ব্যবস্থা রাখতে হবে। আচ্ছা, ওনাদের বিরুদ্ধে আপনার যে মামলাটা দেবেন, সেই মামলাটা কি আর্থিক মামলা? জি, আর্থিক মামলা। আর্থিক জরিমানাটা কত হবে? সেটা 200 টাকা। 200 টাকা ফাইনটা যদি কর্তৃপক্ষরা বাড়ায়, এটা অনেক বেটার হবে, অনেক বেটার হবে। তাহলে এটা মানুষ এটা মূল্যায়ন করবে, অ্যাটলিস্ট ড্রাইভিং লাইসেন্সটা সবাই করবে। ড্রাইভিং লাইসেন্স না নিয়ে যে বাইক নিয়ে মহাসড়কে বের হয়েছেন, এটা জীবনের জন্য একটা ঝুঁকি না? ড্রাইভিং লাইসেন্স আমি করতে দিচ্ছি, আমি 17 তারিখ ডিসেম্বর 17 তারিখ এক্সাম দিয়ে আসছি, সেটা আবার বিআরটিতে আসবে, তো সেইখান থেকে পরে কমপ্লিট হয়ে আসবে। এখন ওনারা তো আইনের বাইরে যেতে পারেন না, ওনারা এই সড়কে যে দায়িত্ব পালন করছে কাদের জন্য? আপনার আমার জন্য। আমরা যদি আমাদের কাগজপত্রগুলো ঠিক না করে বের হয়ে যায়, কোনো একটা দুর্ঘটনা ঘটলে ওনাদেরকে দোষারোপ করবো কিছুক্ষণ পরে। কেন ওনারা তো চেক করলো না, কেন লাইসেন্স নাই, কেন চালাতে দিল? হয়তো আপনার আমার বাবা মা এই কথাই বলবে। আপনারা দেখতে পাচ্ছেন মাইক্রোবাসকে চেক আপ করার জন্য যখন একজন পুলিশ সার্জেন্ট এগিয়ে গিয়েছিলেন, যখন শুনতে পারলেন সে মাইক্রোবাসে একজন মুমূর্ষু রোগী আছেন, মুমূর্ষু রোগীর কথা শুনে তারা গাড়িটিকে ছেড়ে দিয়েছেন, দ্রুত যেন হসপিটালে গাড়িটি যেতে পারে।
দর্শক, পুলিশ কিন্তু আমাদেরই সেবায় নিয়োজিত আছেন। আমাদের উচিত তাদেরকে সহযোগিতা করা, আপন মনে করে নিজের অসুবিধার কথা পুলিশের কাছে তুলে ধরা। সেটা ঠিক আছে, লাইসেন্স ঠিক আছে, রেজিস্ট্রেশন আছে, ফিটনেস আছে, ট্যাক্স টোকেন নাই, আর ইন্স্যুরেন্স আইনে বলছে যে আপনি দেখাবেন, দ্যাটস ওকে। আর কিছুটা আছে যেমন মানবিক বিষয়, উনি আইনত আমাকে করতে পারেন, কিন্তু ইট ইজ ট্রু দ্যাট আই হ্যাভ দিস অল ডকুমেন্টস। আই এম সরি দ্যাট ইট ইজ বাই মিস্টেক, ইট ইজ রিমেইন ইন মাই হোম অ্যাকচুয়ালি। যখন মনে হলো যে ভদ্রলোক সঠিক কথা বলছেন, তাকে দেওয়া ছেড়ে দেওয়া উচিত। যদি না ছাড়ে তার পেছনে অন্য গাড়ি জ্যাম হয়ে যাবে, তার কারণে অনেকে লেট হচ্ছে, গাড়ি জ্যাম হয়ে যাবে। সুতরাং তাকে ছেড়ে দেওয়াটাই মানবিকতার কর্তব্য। আপনি কি ব্যবস্থা নেবেন, আইনগত নাকি মানবীয়? আমি যদি আইনগত ব্যবস্থা নিই সেক্ষেত্রে অবশ্যই মামলা দিতে হবে, আর যদি মানবিক দিকে তাকায় আমার মনে হচ্ছে জেন্টেলম্যান ছেড়ে দেওয়া যায়। দর্শক, কথায় আছে যারা কারিগর তারা নাকি সোনার ভেতরে খাদ আছে কিনা সেটা বুঝতে পারে। পুলিশ কিন্তু নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে, নীরবে নিবৃতে। দর্শক যারা আপনারা দেখবেন তাদের প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি দ্য ট্রাফিক সিগন্যাল অনুষ্ঠানের পক্ষ থেকে। আজকে সাইফুর ভাই মানবীয় দিক বিবেচনা করে হয়তো এই ভদ্রলোকের বিপরীতে কোনো মামলা দেননি, কিন্তু কালকে অন্য আরেকজন সাইফুর ভাইয়ের মতনই একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, তিনি কিন্তু মানবিক দিকটা বিবেচনা না করে আইনগত দিকটাও বিবেচনা করতে পারেন। একটা মামলা কিন্তু আপনিও পেতে পারেন। সেজন্য আমাদের প্রত্যেকেরই উচিত সচেতনতার সাথে সব কাগজপত্র সাথে নিয়ে রাস্তায় বের হওয়া। আমি গাড়ি এই রোডে প্রায় 10 বছর ধরে, মানে কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছিলাম, 2 বছর মানে রেস্টে ছিলাম। আচ্ছা, কি অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটা? রোড অ্যাক্সিডেন্টে, মানে টাঙ্গাইলা গাড়ি মানে মুখামুখি মারেছিল, ওটার স্টার্টিং কলপ গেছিল, এটা জাম করা ফ্যান্টাসি। কারো হতাহত হয়নি সেই অ্যাক্সিডেন্টে? 2 টুকরা হয়ে গেছিল আর একজন মারা গেছিল, এটা বছর 2 আগে। দোষ কার ছিল? ওই গাড়ি মানে স্টার্টিং ফ্রি হয়ে গেছিল, মানে বামে যে কাটছে, একটা বামে লই মানে এক গাড়ি ওভারটেক করতে নিছিল, ওই বামে যে কাটছে ওই বামেই রয়েছে, আর ডাইনে বা কোনো জায়গায়। কোন রুটে গাড়ি চালান আপনি? এই নবীনগর আব্দুল্লাপুর। এই নবীনগর আব্দুল্লাপুর যাইতে আইতে কোনো সমস্যা হয় না? সমস্যা কি, আমরা যে সময় মনে করেন যে যাত্রী কম পাই, আমাদের তো রোডে ব্রেক করে যাত্রী নিতে হয়। এখন যাত্রীরা মনে করেন যে বসে থাকতে পারে না, এদেরও তো দরকার তাড়াতাড়ি যাওয়ার জন্য। আপনার ড্রেসটা এরকম কেন? আপনার তো এরকম ড্রেস হওয়া কথা। আপনার তো অসুস্থ থেকে তো আপনি গাড়ি চালাতে পারেন না, তাহলে আপনি বাসায় থাকতেন, রেস্ট করতেন। আপনার ড্রাইভিং লাইসেন্সটা দেখান। আমার লাইসেন্স ইয়াও তুলতে গেছে, কেস খাইছি তো। আপনার কথা তো আমি মানি না। আপনার লাইসেন্স যদি দেখাইতে না পারেন সেক্ষেত্রে আমি ধরে নেবো আপনার লাইসেন্স নাই। এই দুইটা কিসের কাগজপত্র? এটা আছে রেজিস্ট্রেশন, যেটা আছে গাড়ির জন্ম থেকে শুরু, যখন একটা গাড়ির জন্ম হয় তখন থেকে এটা শুরু। আর এইগুলো আছে, এটা হলো ফিটনেস, গাড়ির চলার যে যোগ্যতা সেটা। আর কোনো ডকুমেন্ট দেখাইতে পারে না। 2010 সালে ডেট পেল, তো ফিটনেসের ডেট পেল থাকলে গাড়িটার মানে নিয়ম হচ্ছে গাড়ি চালাতে পারবে না। সেক্ষেত্রে মামলাটা কে পাবে? গাড়ির মালিক পাবে নাকি চালক পাবে? মামলাটা না এগেইনস্ট হবে মালিক, কারণ ওনার তো ড্রাইভিং লাইসেন্স নাই। হ্যাঁ, ওইটার জন্য হচ্ছে ড্রাইভার, আদারওয়াইজ ওইটার জন্য মালিক অবশ্যই। কারণ মালিক হচ্ছে ড্রাইভিং লাইসেন্স ছাড়া ড্রাইভার নিয়োগ দিয়েছে, সেজন্য কি মালিকের বিরুদ্ধে প্রসিকিউশন অবশ্যই ফল করতেছে। আর অবশ্যই চেক করা উচিত ছিল তার ড্রাইভিং লাইসেন্স আছে কিনা। সেক্ষেত্রে এখন আপনারা কি পদক্ষেপ নেবেন? এক্ষেত্রে এখন আইনগত ব্যবস্থা, গাড়িটা র্যাকারের মাধ্যমে থানায় আটক হবে। আজকে আমি 4টা গাড়ি র্যাকার করছি, আর একটা পঞ্চম গাড়ি। এই গাড়ির ডকুমেন্ট সবগুলো ওকে করবে বিআরটি থেকে, তারপরে গাড়ি ছাড়া পাবে। রাস্তায় নির্বিঘ্নে চলার জন্য মোটরযান আইনে কিছু বিধিবিধান রয়েছে। সেগুলো হলো ব্লু বুক অর্থাৎ গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ফিটনেস সার্টিফিকেট, ট্যাক্স টোকেন, ইন্স্যুরেন্স পেপার, রুট পারমিট এবং অবশ্যই চালকের বৈধ লাইসেন্স। কিন্তু কি করছি আমরা? কষ্টার্জিত টাকা দিয়ে গাড়ি কিনছি, কিন্তু রেজিস্ট্রেশন করছি না। বৈধ লাইসেন্স না নিয়ে শিক্ষানবিশ লাইসেন্স দিয়ে মহাসড়কে গাড়ি চালাচ্ছি, আর পরক্ষণেই বলছি যানজট তো লাগবেই, দুর্ঘটনা তো ঘটবেই। কলেজ শিক্ষার্থীও দায়ী করলো ট্রাফিক পুলিশকে। আমাদের ট্রাফিক পুলিশ সদস্যরা কোনো কাজ করেন না। আসলে কি আমি বা আমার মতো যাত্রী, পথচারী, চালক সবাই কি যথাযথভাবে ট্রাফিক আইন মেনে পথ চলছি? নিজেদেরকে নিরাপদ রাখছি? আমার ক্ষতি হলে কাঁদবে কে? প্রশাসন নাকি আমার পরিবার? তাহলে প্রথম দায়িত্ব কার, আমার না প্রশাসনের? দ্য ট্রাফিক সিগন্যাল বলতে চায়, অন্যকে দোষ দেওয়ার আগে একবার নিজের বিবেককে প্রশ্ন করে
এখনও কি আমি আমার গাড়ি চালানোর জন্য বৈধ লাইসেন্স, গাড়ির জন্য প্রয়োজনীয় কাগজপত্র করব না? নাকি আমার গাড়ি আটক করার পর কাগজপত্র করে থানা থেকে গাড়ি ছাড়িয়ে আনবো? এগুলো করতে যে সময় লাগবে, টাকা লাগবে, এক অফিস থেকে অন্য অফিসে যেতে হবে, তার জন্য পুলিশ প্রশাসন সহ সকল প্রশাসনকে দায়ী করব। আসসালামু আলাইকুম, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মধু মিয়া। মধু ভাই, এখানে চায়ের ব্যবসা কতদিন ধরে করছেন? 3-4 বছর ধরে করছি। এই ব্যবসার আগে কি করতেন? আগে চাকরি করতাম গার্মেন্টসে। গার্মেন্টসের চাকরি ছেড়ে এই চায়ের ব্যবসা আসলেন কেন? গার্মেন্টস থেকে বাদ দিয়ে এখানে আসছি। আমার মধু ভাইয়ের এই হাসি প্রকৃতপক্ষে হাসি নয়, হাসির অন্তরালে লুকিয়ে আছে কত দুঃখ, কত যন্ত্রণা, তা জানেন শুধু এই মধু ভাই। 5 ভাই 3 বোনের মধ্যে বাবা মায়ের চতুর্থ সন্তান মোহাম্মদ আবুল কালাম একজন গার্মেন্টস কর্মী ছিলেন, যাকে সবাই মধু ভাই বলে ডাকেন। কিন্তু কী কারণে আজ তিনি ফুটপাতে চায়ের দোকান দিয়ে বসেছেন, তাই দ্য ট্রাফিক সিগন্যালের কাছে জানাচ্ছেন তিনি। আপনার সেই দুর্ঘটনা সম্পর্কে আমাদের কিছু বলেন। বৃহস্পতিবার দিন অফিস বন্ধ ছিল। বৃহস্পতিবার দিন রাত্রে 10টা-11টার দিকে মনে করেন খাওয়া দাওয়া করিয়া রাত্রে আমি বাসায় যাচ্ছি, যাই দেখি আমার বাসার সামনে হয় দাঁড়াই রয়েছে আমার বোন। তো বললাম যে কী ব্যাপার, তুমি এত রাত্রে এখানে দাঁড়াই রয়েছ, কী সমস্যা? ওই দোস্ত আমার একটু দেশের বাড়িতে যেতে হবে, এখন আমারও অফিস বন্ধ, ছুটি। 1997 থেকে 2001 সাল দীর্ঘ 4 বছর তিনি গার্মেন্টসে চাকরি করছিলেন। 2001 সালের শুরুর দিকে স্বল্প কদিনের ছুটি নিয়ে তিনি বাড়ি গেলেন তার বন্ধুকে সঙ্গে নিয়ে। মা বাবা ও ভাই বোনের সাথে কয়েকদিন আনন্দ আড্ডায় সময় কাটিয়ে পুনরায় কর্মস্থলে যোগদানের জন্য বেছে নিয়েছিলেন বাংলাদেশের অন্যতম একটি যোগাযোগ মাধ্যম রেলপথ। দর্শক, মধু ভাইয়ের কাছ থেকে আমরা দুর্ঘটনা সম্পর্কে জানার পরে সাত্তার ভাইয়ের সাথে যোগাযোগের চেষ্টা করি। টঙ্গীতে যখন দুর্ঘটনাটা ঘটলো, তারপরে আপনি কি করলেন? তারপরে ওখান থেকে ওরে তুললাম, লাইন থেকে তুলে একজনের সহযোগিতা নিলাম ওই জায়গারেই। ওরে ওনার সহযোগিতা নিয়ে টঙ্গী মেডিকেল নিলাম। ওরে নেওয়ার পরে ওখান থেকে হালকা পাতলা একটা বেন্টিস করাইছি, পরে নিয়ে গেছি পঙ্গুতে নেওয়ার পরে জরুরি বিভাগে ভর্তি করাইলাম। একজন ডাক্তার আসছে, আইসা উনি আমাকে বলতেছে যে এই তুমি কি তোমার জীবন চাও? তখন তো মানে আমার জীবন চাও, তাহলে তুমি ইয়ে করো, এখানে সই করো। তারপর আমি সই করলাম, করার পরে যে আমার অপারেশনের রুমে নিয়ে গেল। মাস পরে যে ওনারা বললো যে এখন আপনারা বাড়িতে নিয়ে যান, এখন যতটুকু আছে উনি এতটুকু বাড়িতে উনি থাকলে আস্তে আস্তে ঠিক হবে। কি ঘটেছিল সেদিন? কেন তার আর কর্মে ফিরে যাওয়া হলো না? কেন শুরু হলো অনিশ্চয়তার জীবন? নেই কর্ম, নেই 3 বেলা খাবারের পয়সা, মা বাবা বৃদ্ধ, চারিদিকে এক ভয়ঙ্কর অনিশ্চয়তার জীবন। এদিকে তাকে দেখাশোনার জন্য একজন কাছের মানুষের প্রয়োজন। তাই জীবনের সব ঘটনা জানিয়ে তিনি বিয়ে করেন একটি মেয়েকে। একে তো নিজের চলে না, তার উপর আরেকজনের খাবার জোগাড়ের দায়িত্ব পড়ে নতুন করে। অভাব অনটনে কেটে যায় প্রায় 2টি বছর। তখন 6-7 মাস যাওয়ার পরে আমি বললাম যে আব্বারা বললাম যে আব্বা আমি ঢাকা যাবো, ঢাকা যেয়ে আমি দেখি যে একটা কিছু করতে পারি কিনা। 2003 সালের শুরুর দিকে কাজের সন্ধানে তিনি আসেন ঢাকায়। ঢাকার একটি ব্যস্ততম এলাকা তেজগাঁও নাখালপাড়ায় একটি সরু রাস্তার পাশ ঘেঁষে পান সিগারেটের দোকান নিয়ে বসলেন তিনি। এটাতে দেখি যে কোনো রকম চলতে পারি না, কোনোদিন বাজারের টাকা বাসায় হয়তো 50 টাকা দিতে পারি, কোনোদিন দিতেও পারি। এটা তার রুজির একটি মাধ্যম হলেও যেখানে তিনি দোকান নিয়ে বসেছেন সেটা ফুটপাত, মানুষের হাঁটার জায়গা, যেখানে দোকান দেওয়া আইনত দণ্ডনীয়। 2003 সালের শেষের দিকে প্রশাসনের নির্দেশে মধু ভাইয়ের দোকান সহ আরও অনেক ফুটপাত ব্যবসায়ী ফুটপাত থেকে সরে যান। আইন প্রয়োগকারী সংস্থা যেমন পুলিশ বা
তাদের যে কাজ যে ফুটপাতকে পরিষ্কার রাখা। আসসালামু আলাইকুম, আপনার নাম? আমার নাম মোহাম্মদ আলম। আলম ভাই, মধু ভাইয়ের দোকানটি কোথায় ছিল? এই তো এখানে ছিল। তিনি এখানে কতদিন ধরে ব্যবসা করছিলেন? ওটা 1-1.5 বছর হবে। তো উনি এখান থেকে চলে গেলেন কেন? এখান থেকে চলে গেছে, এখানে কনফেকশনের কাজ হইতেছে। ওই কাজের জন্য এখান থেকে আর বয়বার মতন কোনো জায়গা নাই, তার জন্য চলে গেছে। দর্শক, এখানেই ছিল মধু ভাইয়ের দোকানটি। আবার শুরু হয় অনিশ্চয়তার জীবন। আর বাবা চলে যান পরপারে। নেই কর্ম, নেই 3 বেলা খাবারের পয়সা, সেই সাথে শহরে থাকার জন্য অবশ্যই প্রয়োজন একটি আশ্রয়। এখান থেকে সরাই দিল, এর ভিতরে দিয়ে আবার আসলো আমার কাছে একজন, একটা কথা বললো, খবর দিল যে টঙ্গী স্টেশন রোড প্রতিবন্ধীদের আছে, প্রশিক্ষণ দেওয়ার কাজ শেখার মতো একটা অফিস আছে। টঙ্গীতে সরকারি প্রতিবন্ধী সংস্থায় 6 মাসের ট্রেনিং করার সুযোগ পান। ট্রেনিং শেষে অনেকটা বাধ্য হয়েই তাকে ফিরে যেতে হয় নিজ গ্রামের বাড়ি। কিন্তু এটা তো আর সমাধান নয়। এরই মধ্যে একটি ছেলে সন্তান হয়েছে তার। চারিদিকে এক ভয়ঙ্কর অনিশ্চয়তার জীবন। স্ত্রী সন্তানের খাবার জোগাড় করতে হবে। তাই 2004 সালে আবারও তিনি ফিরে আসেন ঢাকায়। 4,500 নাকি 5,000 টাকা দিচ্ছি। বাড়িতে বসে থেকে তো ওই টাকাটা আমার খরচ হয়ে যাবে, ভেঙে যাবে। আর বাড়িতে অল্প টাকা দেওয়া কোনো কিছু করা যাবে না, ব্যবসা বাণিজ্য বা কোনো কিছু করা সম্ভব না। পরে আবার টাকা আসলাম। বন্ধুর পরামর্শে মধু ভাই মহাখালী টার্মিনাল কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে টার্মিনালের পরিত্যক্ত জায়গায় দোকান করার সুযোগ পায়। সেখানে মধু ভাই আবার ব্যবসা শুরু করেন। দিনে দিনে আবারও তিনি সৎ রোজগারে তাঁর ও তার পরিবারের ভরণ পোষণ যোগাতে সফল হন। কিন্তু যাত্রীদের প্রয়োজনে মহাখালী টার্মিনালের সংস্কারের জন্য 2007 সালে দখলমুক্ত করতে হয় টার্মিনালের জায়গাটি। আসসালামু আলাইকুম, আপনার নাম? আমার নাম মোহাম্মদ মাসুদ। মধু ভাইয়ের দোকানটি কোথায় ছিল? ওর দোকানটা ছিল এখানে। আপনার দোকানটি কোথায় ছিল? ওটা ছিল ওখানে, আর এখানে ছিল নূর ইসলামেরটা। কি ছিল ওনার ব্যবসা? চা, পান, সিগারেট, বিস্কিট, কোক, ড্রিঙ্কস, এগুলো আর কি। 3-4 বছর দোকানদারি করার পরে ওখান থেকে উঠাই দিছে। দোকান নিয়ে উঠে পড়েন মোহাম্মদ আবুল কালাম মধু ভাই সহ অন্যান্য ব্যবসায়ীগণ। শুরু হয় আবারও মধু ভাইয়ের কষ্টের দিন। তখন আবার একটু কষ্টের ভিতরে পড়ে গেছি ওখান থেকে আসার পরে। তখন আবার আমার সংসারে এই আগের মতনই কষ্ট আর কি, বাজার করতে পারি না, খাইতে পারি না। 2008 সালে নাবিস কোমরে আবার ব্যবসা শুরু করেন। 2009 সালে মায়ের অসুস্থতার জন্য মা পাগল মধু ভাই ব্যবসা গুটিয়ে চলে যান গ্রামের বাড়ি। যা কিছু জমানো অর্থ ছিল তা দিয়ে মমতাময়ী মায়ের চিকিৎসা করেন। চিকিৎসার পর অনেকটা ভালো হয়ে ওঠেন মা। 2010 সালে মহান আল্লাহর ইচ্ছায় মা চলে যান পরপারে। মধু ভাই আজকের এই স্থানে অনেক শুভাকাঙ্ক্ষীর সহযোগিতায় আবার ব্যবসা শুরু করেন। এখন মধু ভাই এক ছেলে ও এক মেয়ের বাবা। কিন্তু 2001 সালে মধু ভাইয়ের জীবনে আসলে কি ঘটেছিল যার কারণে মধু ভাই এখন এখানে? কেন সেদিন ফিরে যেতে পারেননি কর্মস্থলে? কেন শুরু হয়েছিল বিভীষিকাময় অনিশ্চয়তার জীবন? থামানোর পরে ট্রেনেরটা নামছি, নামার পরে আমরা দুজনে গল্প করতেছি। ট্রেন মানে অনেকক্ষণ এখানে করা ছিল, গাড়ি ছাড়ে না। হঠাৎ করে ওই দিকটা মানে তাকায় দেখি কি ট্রেন ছেড়ে দিচ্ছে। তখন এভাবে মানে উল্টা পড়ে গেছি। উল্টা পড়ার পরে মানে প্যান পরা ছিল তো, ওই পাড়া মানে সোজা হয়ে গেছে, চাকার সাথে লেগে গেছে। গেলাম ওর কুকুর বাসায়, কাঁড়ল বাগান। যাওয়ার পরে ওর পুকুরে সব কিছু বিস্তারিত বাঙ্গায় বললাম। রাত্রে তাকে সকালবেলা গেছি ওই পঙ্গু হাসপাতালে, যাই আর ওরে চিনি না আমি। মনে করেন ওর অর্ধেক বডি নাই, আমি দেখছি এর আগের দিন ফুল বডি। আপনি ট্রেন থেকে নেমেছিলেন, নামার কথা ছিল না। ট্রেন চলতে শুরু করলো, আপনি ট্রেনের পেছনে দৌড়ালেন। এই যে একটা ছোট্ট ভুলের কারণে এখন আজ আপনার এই এত কষ্টের পরিণতি, এই বিষয়টাকে যখন আপনার মনে হয় তখন আপনার কাছে কেমন লাগে? আমার একটু ভুলের জন্য বা 1 সেকেন্ডের জন্য আমার জীবনের এত কষ্ট বা এতভাবে চলছে একটু আইন না মানার কারণে। তা আমার কথা হলো
দর্শক যারা আছেন সবাই যেন ট্রাফিক সিগন্যাল আইন মেনে চলে বা আইন সবাই যেন দেখে বা মেনে চলে, সবাই যেন সচেতনভাবে থাকে চলে, যাতে আমার মতো জীবন এরকম আর কারো না হয়। একটি আইন না মানা একটি ভুল, এর কারণে আজ মধু ভাইয়ের এই করুণ পরিণতি। ক্ষতিগ্রস্ত হয়েছেন আর্থিকভাবে, ক্ষতিগ্রস্ত হয়েছেন মানসিকভাবে। আমরা কি সচেতন হব আমাদের জীবনে এরকম ঘটনা ঘটার পর? ওনার ক্ষেত্রে আমাদের সরকারিভাবে উচিত হবে যে তার জন্য একটা আলাদা ব্যবস্থা করে দেওয়া। মধু ভাই জীবনের ঝুঁকি নিয়েছিলেন, একটি আইন অমান্য করেছিলেন, সেই মাসুল আজও দিচ্ছেন। তিনি হারিয়েছেন তার দুটি পা। তার ট্রাফিক সিগন্যাল তাকে সম্মান জানাচ্ছে এই জন্য যে তিনি তার ভুল বুঝেছেন এবং নিজের ভুল স্বীকার করেছেন। মধু ভাই জীবনযুদ্ধে হার মানেননি, তিনি তার সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। তিনি একমাত্র আল্লাহর সাহায্য চান, আর চান মানুষের ভালোবাসা, দোয়া এবং সহযোগিতার হাত, যাতে তিনি তার ব্যবসাকে আরও সুন্দরভাবে চালিয়ে নিজে সহ পরিবারকে সচ্ছল করতে পারেন। চলো সবাই রাস্তা থেকে ফুটপাতে ওঠো।